মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ও ফার্সি বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আবু মুসা আরিফ বিল্লাহ স্যার। স্যার আপনাকে স্বাগতম। স্যার শুরুতেই আমরা আপনার কাছে চলে যাচ্ছি যে আমেরিকা, ইরান, ইসরায়েল যুদ্ধের নৈপথ্যে যে কারণ, এই নৈপথ্যের কারণগুলো কি স্যার আমাদের জানতে চাচ্ছি। আসলে এই আমেরিকা, ইসরায়েল এবং ইরান, এটা কারণ হচ্ছে প্রথমত আমেরিকার ইন্টারেস্ট, দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েল রাষ্ট্রকে টিকে রাখার জন্যে ইরান তাদের দৃষ্টিতে একটি সমস্যা। এজন্য আমেরিকা চায় যে ইরানে তাদের একজন তাবেদার বসাবে। এই জন্য রেজা শাহর ছেলে সে আমেরিকায় দীর্ঘদিন ধরে, গত 54 বছর ধরে আমেরিকায় সে সিআইএর মাধ্যমে তার ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তার দ্বারা একটা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ আমেরিকায় একটা নেটওয়ার্ক তৈরি করতে তারা সক্ষম হয়েছে এবং সেই নেটওয়ার্ক দিয়ে ইরানের এই বিপ্লবকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা চালিয়েছিল। যখন সেই চেষ্টা কাজ হচ্ছিল না, তখন ইরানে হামলা করে ইরানের রাহাবারকে হত্যা করেছে এবং তাদের ধারণা ছিল রাহাবারকে হত্যা করলেই ইরানে একটা চেঞ্জ আসবে জায়গা। তো এই হরমুজ প্রণালী ইরানের হাতে আছে। আর ইরান যেহেতু একটা ইসলামিক রিপাবলিক, আমেরিকা বা পাশ্চাত্য পশ্চিমা ইউরোপীয় শক্তি কোনো ইসলামিক রিপাবলিক দেখতে চায় না। তারা গণতন্ত্র চায় এবং তারা রাজতন্ত্র চায় এবং তারা স্বৈরশাসক, একজন মিলিটারি স্বৈরশাসক হলেও তাদের কোনো আপত্তি নেই। যেমন পাকিস্তানে, যদি এখন বলতে গেলে পাকিস্তানে যে আসিম মুনির সে একজন স্বৈরশাসক বলতে গেলে, ইমরান খানকে জেলে ভরে রাখছে মিথ্যা মামলায়। সিসি একজন স্বৈরশাসক। সিসিকে কে বসিয়েছে? আমেরিকা বসিয়েছে। সেখানে একটা গণতান্ত্রিক সরকার ছিল, তাকে উৎখাত করাইছে আমেরিকা করে, সেখানে সিসি বসে আছে। এইভাবে বাংলাদেশে যখন জেনারেল এরশাদ ছিল তখন তাদেরকেও তারা সমর্থন দিয়েছে। তাহলে বিশ্বব্যাপী কোনো স্বৈরশাসক যদি আসে আমেরিকার তাবেদার, আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের কোনো সমস্যা নেই। যদি রাজা বাদশারা আছে, মধ্যপ্রাচ্যে রাজা বাদশারা আছে, সেই রাজা বাদশাদের তারা যে দেশে কোনো গণতন্ত্র নেই এবং তারা যে একটা অবৈধ শাসন, এই আধুনিক যুগে এসেও তারা যে একটা রাজতন্ত্র চালাচ্ছে এবং যে রাজতন্ত্রে কোনো জবাবদিহিতা নাই, বিলিয়ন বিলিয়ন ডলার তারা আমেরিকার সাথে চুক্তি করতেছে, অস্ত্র কিনতেছে খামাখা। এবং এই যে অপচয় বলতে কি বোঝায়, আমরা সৌদি রাজ পরিবারের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আমরা দেখি। যদি এখানে গণতন্ত্র থাকতো বা এটা যদি ইসলামিক রিপাবলিক থাকতো, তাহলে এইভাবে জনগণের পয়সা, রাষ্ট্রের পয়সা তছরূপ করা সম্ভব ছিল না। আমেরিকা কেন এটা করছে? আমেরিকার যে অর্থনৈতিক সংকট, আমেরিকার যে বিভিন্ন তাদের ইন্ডাস্ট্রিগুলো যে বারবার যে ইন্ডাস্ট্রিগুলো যে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করছে কারা? এই মধ্যপ্রাচ্যের শাসকগুলো। আপনারা জানেন গত 5-6 মাস আগে এই ট্রাম্প সে মধ্যপ্রাচ্য সফরে এসেছিল। সফরে আসার পরে এই যে আমিরাত তাকে কয়েক ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে, অস্ত্র চুক্তি করেছে, বিভিন্ন চুক্তি বিনিয়োগ করেছে। মোহাম্মদ বিন সালমান ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে। আবার কাতারের আমির তো আপনারা দেখেছেন, সে তো ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। আবার এই আমেরিকার ট্রাম্পকে একটা বিশেষ প্রেজেন্ট দিয়েছে, কি একটা আধুনিক সুন্দর একটা প্রাইভেট জেট প্রেজেন্ট দিয়েছে। এইরকম ভাবে যারা সেবা করে, এই ধরনের সেবক, এবং এরা হচ্ছে রাষ্ট্রের দস্যু, জনগণের সম্পদকে তারা এইভাবে তছরূপ করতেছে, আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এবং এরা কিন্তু এই ইসরায়েলে যে ফিলিস্তিনিদের ইস্যু, সেই সমস্ত ইস্যু নিয়ে এরা কোনো মাথা ব্যথা নাই। এই আরব শেখগুলো বরং এই যে আমিরাত তো ইসরায়েলের সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক করে ব্যবসা বাণিজ্য করতেছে। এবং এদের ইরান একটা মাত্র রাষ্ট্র, ইরান যে অবরোধ দিয়ে রাখছে আমেরিকা সেই 1979 সালে বিপ্লবের সময় থেকে, সেই অবরোধে পঙ্গু, দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যেও ইরান একমাত্র দেশ যে এই যে হেজবুল্লাহ, লেবাননে হেজবুল্লাহকে সহযোগিতা করেছে, হামাসকে সহযোগিতা করেছে, এবং ইরাকে যখন আইএসআইএস জঙ্গিরা দখল করেছিল সেই জঙ্গিদের মুক্ত করতে সহযোগিতা করেছে, এবং সিরিয়াকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার জন্য সেখানেও ইরান সাহায্য করেছে। আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কি করেছে, তারা সিরিয়া থেকে বাশার আল আসাদকে উৎখাত করার জন্য এফএসএ, ফ্রি সিরিয়ান আর্মি গঠন করেছে, এবং আইএসকেও এরা ফান্ডিং করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমেরিকা ইসরায়েলের প্রধান শত্রু ইরান, এবং এই গালফ কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্যের এই গালফ কান্ট্রি এবং সৌদি আরব, এরা হচ্ছে আমেরিকার দুধেল গাই। এরা, এদের পয়সায় আমেরিকা এখন টিকে আছে। যদি এরা এই সব দেশে যদি গণতন্ত্র থাকতো বা ইরানের মতো একটা ইসলামিক রিপাবলিক থাকতো, তাহলে আমেরিকা ধ্বংস হয়ে যেত। আমেরিকার যে অর্থনৈতিক সমস্যা গত 10 বছর ধরে ছিল, সেই অবস্থা থেকে আমেরিকা টিকতে পারতো না। তো এখন আমি মনে করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে আমেরিকা কেন ইরান আক্রমণ করেছে। আমেরিকা, ইসরায়েল কোনো ইস্যু না। ইসরায়েলকে তো যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম, সে তো বলেই দিয়েছে ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা প্রজেক্ট, ইসরায়েল কোনো রাষ্ট্র না। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি স্যার। মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি আপনি কোন পথ বলে মনে করছেন? মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, যে প্রথমত এই মধ্যপ্রাচ্যে যে উপসাগরীয় দেশগুলোতে যে মার্কিন ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলোকেও এখান থেকে বিদায় করতে হবে। উপসাগরীয় দেশগুলো এই ইসলামিক রিপাবলিক অফ ইরানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। এদেরকে, উপসাগরীয় দেশগুলোকে যে ভয় দেখিয়ে আমেরিকা অস্ত্র বিক্রি করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের, সেই ভয়গুলোকে দূর করতে হবে। উপসাগরীয় দেশগুলো যাতে আমেরিকা থেকে $1 কোনো অস্ত্র না কেনে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আমেরিকা থেকে তারা কেন কিনবে? ইরান তাদেরকে সহযোগিতা করবে। তাদের যদি জ্বালানির জন্য তাদের যদি অ্যাটমিক রিঅ্যাক্টর তৈরি করতে হয়, ইরান, রাশিয়া, চীন তাদেরকে সহযোগিতা করতে পারে। আমেরিকা থেকে সম্পূর্ণরূপে ঘুরে আসতে হবে তাদেরকে। সে আমেরিকা থেকে সম্পূর্ণরূপে এই উপসাগরীয় দেশগুলোকে তাদের মুখ ফিরিয়ে নিতে হবে। আমেরিকায় তাদের অর্থনৈতিক সমস্ত ধরনের বিনিয়োগ, অস্ত্র ক্রয় বন্ধ করতে হবে, এবং ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেই তখন এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। দ্বিতীয় প্রশ্ন স্যার, আমরা দেখছি স্যার মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহ আমেরিকা ইসরায়েলের তাবেদারি করছে, এটি কেন? মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা আমেরিকা ইসরায়েলের তাবেদারি করতেছে, এখানে তাদের একটা ভয় আছে আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোর, যে তারা মনে করে যে ইসলামিক রিপাবলিক ইরান যদি টিকে যায়, তারা যদি অত্যন্ত সফলভাবে তাদের যদি অর্থনীতি, তাদের সমরনীতি, তাদের ডিফেন্স কৌশল, প্রতিরক্ষা নীতি, কৃষি নীতি সমস্ত কিছু যদি সুষ্ঠুভাবে চলে, তাদের তেল যদি ঠিকভাবে তারা বিদেশে বিক্রি করতে পারে, তাহলে ইরান একটা খুব দ্রুত একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। তো মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব তারা মনে করে, এবং অন্যান্য শেখরা, এরা মনে করে যে ইরান যদি এরকম একটা পজিশনে চলে যায়, তাহলে এদের দেশে রাজতন্ত্র থাকবে না। এই রাজতন্ত্র চলে যাবে এই ভয়ে, তাদের সিংহাসন চলে যাবে এই ভয়ে, তারা আমেরিকার কাছ থেকে তারা সুযোগ, আর আমেরিকা এই ভয়টা এই সমস্ত দেশগুলোর মধ্যে জিয়ে রাখছে। আমেরিকার ডিপ্লোমেসিটাই হচ্ছে ইরানের সাথে উপসাগরীয় দেশগুলোকে দূরত্ব তৈরি করা। এই দূরত্ব তৈরি করে আমেরিকা তার অস্ত্র ব্যবসা চালু রাখছে, এবং ইরানকে এই সমস্ত দেশের শত্রু বানিয়ে রাখছে। তো এখন উপসাগরীয় দেশগুলোদের বোঝা উচিত যে ইরান তাদের জন্য শত্রু না, বরং আমেরিকাই তাদের জন্য শত্রু। কারণ আমেরিকার সিআইএর কারণে এদের
প্রতি বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থ আমেরিকায় চলে যাচ্ছে। এরা যদি ইরানের সাথে হস্টালিটি কমায়, ইরানের সাথে যদি এরা সুসম্পর্ক তৈরি করে, তাহলে এদের দেশের এই অর্থগুলো এদের দেশে থাকবে। খামাখা অস্ত্র কিনে, এই অস্ত্রগুলো তারা তো ব্যবহার করতে পারছে না, ইরানের সাথে তারা এই অস্ত্র ব্যবহার করতে পারছে না, তাহলে এই অস্ত্রগুলো তারা কেন কিনবে? তো এই জন্য তাদের যদি কোনো প্রতিরক্ষার সহযোগিতা দরকার হয়, সেটা প্রথমে তারা ইরানকে বলবে, তারপর না হলে রাশিয়া, না হলে চীন আছে, পাকিস্তান আছে। এইভাবে আমাদের একটা নতুন বিশ্ব বলয় তৈরি করতে হবে, নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করতে হবে। এবং সেই নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার জন্য এই উপসাগরীয় দেশগুলো, সৌদি আরবের সালমান, এরা যে ভীতির মধ্যে আছে, সেই ভীতি থেকে বেরিয়ে আসতে হবে। আর এই ভীতি কমবে তখন যখন সালমানরা যখন সত্যিকারের জনগণের শাসক হবে, আমেরিকার কাছে উদার করে দেবে না। পবিত্র সৌদি আরবে, রাসূলের দেশে তারা এই যে ইউরোপ থেকে, আমেরিকা থেকে নর্তকীদের নিয়ে এসে যে নাচ গান, নগ্ন বেহায়াপনা তৈরি করছে, তারপরে জুয়া খেলার আসর তৈরি করছে, এই সমস্ত থেকে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে তাদের এই সমস্ত বন্ধ করতে হবে। এবং মুসলিম মিল্লাতকে পুনর্জাগরণ করার জন্য এদের নিজেদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এবং মুসলিম মিল্লাতকে সংগঠিত করতে হবে। সৌদি আরব যে ওসমানিয়া খেলাফতকে ধ্বংস করে এই অ্যাংলো আমেরিকান কনস্পিরেসির মাধ্যমে তারা যে উৎখাত করার পরে যে এই অন ইসলামিক জাহেলিয়াতের মধ্যে ডুবে গেছে, এখান থেকে ফিরে আসতে হবে, মুসলিম মিল্লাতকে নেতৃত্ব দিতে হবে। এ না হলে একদিন, আমি যেটা ফেসবুকেও বলেছি, যে এই প্রশাসন, এই সৌদি প্রশাসন যতদিন থাকবে ততদিন আমাদের দরকার হলে হজ বয়কট করতে হবে। কারণ এই হজে বিপুল পরিমাণ অর্থ সেখানে তারা ট্যাক্স হিসেবে নেয়। এবং হজের সময় মানুষ গিয়ে যে ব্যবসা ক্রয়, স্বর্ণ কেনে, বিভিন্ন পণ্য কেনে, এদের মধ্যে সৌদি আরবের বিশাল একটা অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। তো এই অর্থনৈতিক সমৃদ্ধিগুলোও তারা আমেরিকার হাতে তুলে দিচ্ছে অস্ত্র কেনার নাম থেকে। এই জন্য আমরা দরকার হলে ওআইসির নেতৃত্বে হজ বাস্তবায়ন হবে। সৌদি রাজ পরিবারের বাইরে থেকে আমরা হজ পরিচালনার জন্য মুসলিম বিশ্ব থেকে আবেদন জানাবো। তাহলে এই জন্য আমি বলছি, সৌদি আরবকে বুঝতে হবে যে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এই যে এখন তারা শিয়া সুন্নি লাগাইছে, বাবা তুমি নিজে কতটুকু মুসলমান? তুমি কি সৌদি আরব কি রাসূলের মদিনা রাষ্ট্র বা খলিফাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেই অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছে? তাহলে তো আর রাজতন্ত্র থাকে না। তুমি যখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করো তখন তো আর খেলাফত থাকে না, ইসলাম থাকে না। তো তুমি নিজেই ইসলামের উপরে নাই, তুমি একটা জাহেলিয়াতের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছো। তুমি একটা অপচয়কারী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপচয়কারী শাসক হিসেবে তুমি আবির্ভূত হয়েছো। তুমি অন ইসলামিক সংস্কৃতি সৌদি আরবে প্রসার ঘটাচ্ছ, ইহুদি নাসারাদের সাথে তুমি বন্ধুত্ব করছো, মুসলমানদের সাথে দূরত্ব তৈরি করছো, আর তুমি এখন শিয়া সুন্নি বিভেদ তৈরি করছো। এই সমস্ত কিছু সৌদি আরবকে বাদ দিতে হবে। তখনই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্যার ইরানকে আপনি কিভাবে দেখছেন? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইরানই একমাত্র দেশ, সেটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে ইরান মুসলিম মিল্লাতের নেতৃত্ব দেওয়ার জন্য এবং মুসলিম উম্মার পুনর্জাগরণের জন্য ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই পথেই বিশ্বের সকল মুসলমান রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। ইরানকে যদি আমরা একটা আদর্শ ধরে নেই, ইরান আমাদের শিখিয়েছে কিভাবে সাম্রাজ্যবাদী শাসনকে এড়িয়ে যাওয়া যায়। ইরান আমাদের শিখিয়েছে কিভাবে ইসরায়েল নামক রাষ্ট্র মানচিত্র থেকে মুছিয়ে দেওয়া যায়। ইরান আমাদের শিখিয়েছে কিভাবে নিজেদের শত ষড়যন্ত্র এবং অর্থনৈতিক অবরোধের মধ্যেও একটা বিশ্বের শক্তিশালী সমর রাষ্ট্র কারখানা তৈরি করা যায়, পারমাণবিক চুল্লি নির্মাণ করা যায় এবং বিশ্বের মানুষের মধ্যে মেহনতি মানুষদের অধিকার প্রতিষ্ঠায় কিভাবে এগিয়ে যাওয়া যায়। এই জন্য ইরান শিক্ষা দীক্ষায়, বিজ্ঞান, দর্শন, ওই গত মধ্যযুগে 1000 বছর, সপ্তম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইরান যে স্বর্ণযুগ ছিল, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, বিজ্ঞানে এবং সাহিত্যিকরা তৈরি হয়েছিল। আজকের ইরান সেই দিক দর্শন আমাদের দিচ্ছে এবং বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ইরানের সাথে শিক্ষা, অর্থ এবং বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, কৃষি
একটা চুক্তি যদি আমরা করি, তাহলেই ভবিষ্যতে আমাদের মুসলিম বিশ্বের আজকের যে সংকট, সেই সংকট থাকবে না এবং আবার সেই ঐতিহ্যবাহী মুসলিম মিল্লাত উম্মাহ, শক্তিশালী মুসলিম উম্মাহ গঠন হবে। এই বলেই আমি শেষ করছি। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে।